আসলে বিএপিসি হলো বাংলাদেশের ইন্টারনেট প্রফেশনালস যারা আছে তাদের একটা কমন প্ল্যাটফর্মে আনার জন্য এই বিএপিসির ইনিশিয়েটিভটা নেওয়া অনেকদিন ধরে চেষ্টা চলতেছিল। আমরা এইবার একটা বড় কনফারেন্স করতে পারলাম, তো আমার মনে হয় যে ফিউচারে আমরা যে মুভমেন্টটা নিচ্ছি সেটা আসলে সাকসেসফুল হবে। আমাদের দেশে একটা কনসেপ্ট আছে এরকম যে ফ্রিল্যান্সার মানে ঘরে বসে কাজ করে, তারা কোনো জায়গাতে কানেক্টেড না। বাট এইটা যে একটা মিথ, এই কনসেপ্টটা ভাঙার জন্য আজকে ইভেন্টটা অনেক দরকার ছিল। এবং আমার মনে হয় যে আজকে 1000 জন, কালকে 3000, একসময় 20,000, একসময় 50,000 লোক একটা আমব্রেলাতে আসবে এবং তারা একসাথে একটা ভয়েসে কথা বলতে পারবে। সবচাইতে বড় কথা হচ্ছে যে বিশাল একটা কমিউনিটি গড়ে উঠছে। তো এই কমিউনিটি দিয়ে আমরা আমাদের যে আবেদনগুলো, আসলে আমাদের আবেদনগুলো এরকম হয় যে আমরা এক জায়গায় আবেদন করছি খণ্ড খণ্ডভাবে, তো এই আবেদনগুলো কর্তৃপক্ষের কাছে পৌঁছাচ্ছে না। তো এইটা হওয়ার মাধ্যমে আমরা একটা আবেদন করব, বিশেষ জায়গায় সেটা চলে যাবে এবং এই কমিউনিটিটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে পুরো বাংলাদেশে যতজন প্রফেশনাল আছে মোস্ট প্রবাবলি অনেকেই সবাই জয়েন করছে, সবাই একসাথে হয়েছে অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট। আর এখানে মার্কেট প্লেসগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে একটু পরে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই যেমন ক্যামেরার সামনে কথা বলতে এসে কিন্তু আমরা খুব ইজি ফিল করি না, কারণ আমরা সবাই অনলাইনে পিছনের মানুষ। যখন আমরা ভার্চুয়ালি আপনার একটা কনফারেন্সে আসলাম, তখন দেখা যাচ্ছে এই মানুষগুলো সবাই আমরা একসাথে থাকতে পারতেছি এবং আমাদের মধ্যে একটা পারস্পরিক বন্ধন হচ্ছে। পাশাপাশি হচ্ছে সবসময় আমি একটা কথাই বলি, কমিউনিকেশন ইজ দ্য বিজনেস। আজকে আপনার সাথে আমার পরিচয় হলো, আজকে আপনার সাথে আমার কমিউনিকেশন হলো, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক আপনার কাছে আমি ব্যবসা করব, ব্যবসা করেই ছাড়বো। বিআইপিসি আমাদের যে এরকম বড় কনফারেন্স তো আমরা এখন আর কখনো আগে দেখিনি। এটা হওয়াতে দেখা যাচ্ছে যে যারা অংশগ্রহণ করছে তারা তো ইন্সপায়ার হবেই, এবং এটা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন প্রচার হবে অনেকে এটা ইন্সপায়ার হবে, এবং কি বাংলাদেশে যারা এটাতে আগ্রহী ছিল না তারাও এটাতে প্রচুর ইন্সপায়ার হয়ে এটা কাজ করতে হবে। বিআইপিসির মাধ্যমে যদি পেপ্যাল বাংলাদেশে আসতে পারে, এটা অবশ্যই অনেক বড় একটা অর্জন হবে। এটার যদি ব্যাপারটা যদি ইন্টারনেটের ভালো স্পিড পাওয়া যায়, আমাদের অনেক সমস্যার সমাধান হবে, প্লাস আপনার বৈদেশিক মুদ্রা অর্জনেও আমরা আরও অনেক এগিয়ে যেতে পারবো। তো বিআইপিসি থেকে আশা থাকবে পেমেন্টের ব্যাপারগুলো, তারপর ইন্টারনেটের ব্যাপারগুলো অবশ্যই যেন আমাদের যতটুকু দরকার সেটা যেন এনশিওর করা হয়। রিসেন্টলি একটা ব্লগ লিখছি বিএপিসি ব্লগে, যে কীভাবে আমি আমার লাইফটাকে একটা কনফারেন্সের মাধ্যমে বিল্ড আপ করছিলাম, যেখানে আমি একটা কমিউনিটি পাইছিলাম, যেখানে আমি আমার ক্লায়েন্ট পাইছিলাম। তারপর আমার ক্যারিয়ার এখান থেকে দ্রুত আগে গেছে। তো একটা কনফারেন্স অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার জন্য অবশ্যই একটা ওয়ে দেখাবে, আর অ্যাজ এ বিজনেস পার্টনার বা আপনি যদি বিজনেস প্ল্যান থাকে অবশ্যই কনফারেন্সগুলোকে আপনার আসতে হবে, কোনো অল্টারনেটিভ নাই। আসলে ফ্যামিলি মেনটেন করার পরে খুব সময় কম পাওয়া হয়, তারপরেও মেনটেন করতে হয়, চেষ্টা অস্তিত্ব টিকিয়ে রেখেছি আর কি। বাংলাদেশের মেয়েদের আর অনেক দায়িত্ব ফ্যামিলিগতভাবে। তো আমার নিজের বাবু 2 বছর বয়স, তো ওকে নিয়ে আমি আসলে খুব কষ্টে কাজ করি, তারপরেও করতে হয়। সংসার সামলানোর ফ্রিল্যান্সিং দুটো একসাথে করা আসলে অনেক টাফ ব্যাপার। মানে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার শ্বশুরবাড়ি সবাই অনেক হেল্পিং, অ্যান্ড এত বেশি হেল্পিং যে সে কারণেই মনে হয় সম্ভব হচ্ছে। এখন আমার একটা ফার্ম যে আছে সেটা চালাচ্ছি, এটাও বলবো এই কারণেই যে আমার হাজব্যান্ড অ্যান্ড শ্বশুরবাড়ি সবাই অনেক হেল্প করছে। মানে অ্যাটমসফিয়ার খুব হেল্পিং হতে হবে, আদারওয়াইজ এটা খুব টাফ হয়ে যায় একটা মেয়ের পক্ষে সংসার সামলিয়ে করা। আসলে বিষয়টা আমি অনেক এনজয় করি, ফ্যামিলিকে সময় দেই, পাশাপাশি ফ্রিল্যান্সিং করি, মাঝে মাঝে ছেলেকে কোলে নিয়ে বসে কাজ করি, ক্লায়েন্টের সাথে কথা বলি। আসলে অনেক এনজয় করি এটা, যেটা আমি বাইরে থাকতে করতে পারতাম না বাইরের জব করলে। রাতে কাজ করার সময় ভাবি কি কোনো ধরনের বকাঝকা করে না? মাঝে মধ্যেই করে, অবভিয়াসলি করে, এবং এটা তার অধিকার, মৌলিক অধিকার বকাঝকা করাটা, যে রাতে আমি কেন কাজ করব। আপনি কি এনজয় করেন বকাঝকা? আমি কিছুটা এনজয় করি, মাঝে মধ্যে এনজয় করি না, ঠিক আছে। রোমান্টিকভাবে বকাঝকা দিলে সেটা আমি খুব এনজয় করি। এটা একটু কঠিন হয়ে যায়, অনেক সময় পরিবারকে সময় দিতে পারি না, তারপরেও কাজটা তো করতেই হবে। তারপর ফ্যামিলিকে বোঝানোর ট্রাই করি যে আমাকে আমার কাজটা করতে দাও, এরপরে তোমাদের যা সব তোমাদেরকে দেবো, সমস্যা
সমস্যা নেই, এরপরে তারা আর কোনোই করে না, সমস্যা করে না। ফ্যামিলি থেকেই আসলে এই যে মানে সফটওয়্যারগুলা বা টিউটোরিয়ালগুলা ওনারাই আমাকে কালেক্ট করে দিত, এই জন্য মানে আমি শিখতে পেরেছি। মা বাবার রিয়াকশন ছিল এরকম, মানে তারা ব্যাপারটা মানতেই যাচ্ছে না, তবে আপুর সাপোর্ট ছিল। আর আপু আম্মু এখন মেনে নিয়েছে, তবে চাকরি করলে এখন আর একটু বেশি খুশি হবে, তবে এখন ব্যাপারটা স্বাভাবিক বাটে। তখন আমি ডিপ্লোমা শেষ করে ছিলাম ইলেকট্রনিক্স থেকে। তখন আমি আমার আব্বুকে প্রথমে জানাইলাম যে আসলে এমন একটা পেশার সুযোগ আছে কেরিয়ার করার, তো আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেক্টরে কাজ করতে চাই। কম্পিউটার প্রতি অনেক ভালোবাসা ছিল, আব্বু দেখতো জিনিসটা। তখন আব্বু বললো জিনিসটা কেমন রিস্ক হয়ে যাবে তোমার পক্ষে। আমি বললাম যে না, অনেকেই করতেছে, আমি দেখছি অনেকে সফল হয়েছে, আমি কিছু করতে পারি এটাতে, সম্ভব করা। দেন আব্বু বললো হ্যাঁ স্টার্ট করতে পারো, নতুন কিছু করাই বেটার। তো ক্লায়েন্টদের যে বিষয়টা মানে ভালো লাগে যখন অ্যাপ্রিসিয়েট করে, একটা কাজ করে দিলাম, সেই কাজটা হাইলি অ্যাপ্রিসিয়েট করলো, কাজটা কোনো ভুল ত্রুটি থাকলে বুঝিয়ে দিল, আরেকবার রিভিশন দিলাম, শেষ করে দিল, 5 স্টার ফিডব্যাক দিল, অবভিয়াসলি দেখতে ভালো লাগে। খুব সুন্দর একটা কমেন্ট দিল, এটা দেখতে ভালো লাগে। অনেক কষ্ট করে রাত জেগে অনেক মেধা খাটায় একটা ডিজাইন দাঁড় করায়, তো সে যখন এটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং অ্যাকসেপ্ট করে তখন অবশ্যই ভালো লাগে। আনন্দ তো হয় তখনই যখন ক্লায়েন্ট পেমেন্টটা পাঠায়, ঠিক তার আগ মুহূর্তে ক্লায়েন্টকে মানে খুবই চমৎকার লাগে। ভালো লাগে তখন যখন কখনো বোনাস দেয় বা যখন মানে কমিউনিকেশনটা ঠিকভাবে করতে পারে, ওই মুহূর্তে দুজনের কাছেই ভালো লাগে আসলে ব্যাপারটা। ক্লায়েন্টের কাছে যখন কোনো প্রশ্ন করি বা কোনো বিষয়ে কথা বলি, ওরা যখন স্কাইপে একটা মজার সিম্বল দেয়, সেটা খুবই ভালো লাগে। অতিরিক্ত রকমের রিভিশন যেসব ক্লায়েন্টগুলো দেয়, এটা একটু ইরিটেশনে তৈরি করে। সবচেয়ে বিরক্তিকর হয় তখনই কিছু কিছু ক্লায়েন্ট আছে তারা সরাসরি বলে যে কিছুই হয়নি, টাকা দিবে এই মুহূর্তে বলে এটা না, এইভাবে না, ওইভাবে করো, তখনই চরম বিরক্ত লাগে ওই ক্লায়েন্টটাকে। আর টাকা দিয়ে দেওয়ার পর হি ইজ দ্য আলটিমেট কিং। বিরক্তিকর তখন হয় যখন নাকি ক্লায়েন্টরা ইনস্ট্রাকশন ঠিকভাবে দিতে পারে না, সেই ক্ষেত্রে অনেক সময় বুঝতে সমস্যা হয়। হয়তো আমি ভালো কোনো কিছু তাকে সাজেস্ট করছি কিন্তু সে ওটা বোঝে না, তখনই হয়তো মানে তার সাথে আর ওই ব্যাপার মানে প্রজেক্টটা ডিল করতে চায় না। একটা সময় কাজ করতে করতে অনেক কাজ দেখা যাইতো রিজেক্ট হইতো ওইখানে, তো তখন দেখা যাইতো আমার যে প্ল্যানটা ছিল সেগুলি নিয়ে আমার বাংলাদেশে কাজ করা। সো এইখান থেকেই দেখা যায় আমার যে ডিজাইনগুলি যেগুলি রয়ে যাচ্ছে সেগুলিও ভালো ডিজাইন ছিল, বাট হয়তো বা ক্লায়েন্টের পছন্দ ছিল না। সো সেই ডিজাইনগুলি নিয়েই কিন্তু আমরা বাংলাদেশের কনসেপ্টে কাজ করছি, কারণ একই দেশের কনসেপ্ট সবসময় আরেক দেশে কাজ করে না। তো অবভিয়াসলি আপনি যদি মানে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে থাকেন এবং সেটার সাথে যদি আপনি উদ্যোক্তা হিসেবে সেটাকে মার্চ করার ট্রাই করেন, অবভিয়াসলি সেটা পসিবল বাংলাদেশের মার্কেট প্লেসে। ফ্রিল্যান্সাররাই সবচেয়ে ভালো উদ্যোক্তা হতে পারে। এর কারণ হচ্ছে একটা ছেলে একটা মেয়ে যখন ফ্রিল্যান্সার অবস্থায় থাকে, সে ক্লায়েন্টের সাথে ডিরেক্টলি ডিল করে এবং ডিল করার মাঝখানে যে প্রবলেমগুলো হয় একজন উদ্যোক্তা হিসাবে কিন্তু সেম প্রবলেম ফেস করতে হয়। সো যে একজন ফ্রিল্যান্সার তার পক্ষে সবচেয়ে ভালো উদ্যোক্তা হওয়া সম্ভব। একজন ফ্রিল্যান্সার আসলে মানে স্ব উদ্যোক্তা, সে তার নিজের প্রফেশনকে মানে নিজেই তৈরি করে। সো তাকে একজন ব্যবসায়ী কিংবা আপনার উদ্যোক্তা হিসেবে দেখা উচিত, এবং সমাজে যতগুলো আপনার মানে শ্রেণীর যে জবগুলোতে তাদেরকে মূল্যায়িত করা হয়, এটাকে একটু উঁচু পেশা হিসেবে মানে বিবেচনা করা যায় আর কি আমার মতে। একা করার চেয়ে আমি মনে করি দলগতভাবে করা, একজন উদ্যোক্তা হওয়া এবং নিজের একটা টিম তৈরি করা কাজ করাটাই বেশি প্রেফারেবল আর কি। আমি সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, তার মানে খাড়া হয়ে উঠে ভাই এরকম, মানে এমনও আছে যে আমার ফ্রেন্ড কিন্তু রাসেল ভাই কেমন আছেন এরকম অবস্থা। বন্ধুমহল থেকে 80% বলা চলে সারা পাই সব সময়। আর ফ্রিল্যান্সিং সম্বন্ধে কিছু ফেসবুকে স্ট্যাটাস দিলেই মিনিমাম 30 থেকে 40 জন নক করা শুরু করে দেয়।
আমরা যদি জব করি তাহলে সেটা শুধু একটা জায়গা বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, আর ফ্রিল্যান্সার যারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে, সো কাজের স্কোপটা তাদের অনেক বেশি। সেখানে দেখা যায় যে মেয়েদের আসলে কাজে বাইরে যাওয়াটা বা পরিবেশ পরিস্থিতি অনেক কিছুই অনুকূলে থাকে না। তো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার মধ্যে অনেক বেনিফিটও আছে এবং অনেক সহজ আমি মনে করি। অবশ্যই আসা উচিত। চাকরির যারা করছে যারা করছে না সবাই এই পেশায় আসতে পারে, এবং আসলে শুধু যে টাকা বা এরকম না, স্কোপটা আসলে প্রচুর, অনেক বেশি ভালোভাবে তারা মানে ক্যারিয়ারটা গড়তে পারবে। অনলাইনে আসলে নারী পুরুষ বলতে কিছু নেই। অনলাইনে না শুধু, বহির্বিশ্বে দেখা যায় ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে নারী পুরুষ বলে কিছু নেই, সমান লেভেলে কাজ করছে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের নারীদেরকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। এর জন্য কারো কোনো পদক্ষেপের দরকার নেই। আমরা মনে করি নারীরা নিজেরা এগিয়ে আসলেই তারা পারবে, অবশ্যই পারবে। সবাই পারতেছে, বিশ্ব যখন এগিয়ে আছে, আমরা কেন পিছিয়ে থাকবো? মেয়ের বাবারা বা মায়েরা দেখেন এটারা অনেক ব্যাকডেটেড বলতে সেটা বোঝাচ্ছি না, যে ইন্টারনেট সম্পর্কে অনেক কম ধারণা তাদের, এবং তারা এই অনলাইন থেকে যে ইনকাম করার সোর্স আছে, বাসায় বসে ইনকাম করার ব্যবস্থা আছে, এটা তারা জানেই না, প্রথম কথা। আর তারা বলে যে ছেলে ঘরে রুমে বসে কি করে, চুরি করে না কি করে, একটা বিষয় আছে। আর আমি মনে করি যে 3 থেকে 4 বছর পরে এই ফ্রিল্যান্সাররাই হবে সবচেয়ে মেয়ের বাবা, মেয়ের মা বা মেয়ের কাছে সবচেয়ে সেরা পাত্র। মানে আমার যেটা মনে হয় এটা ইন্ডিভিজুয়াল সমস্যা, যে ধরেন রাস্তায় যে রিক্সা চালায় তার বিয়ে হয়, যে চুরি করে তার বিয়ে হয়, তো ফ্রিল্যান্সিং যে করে তার বিয়ে হবে না কেন? এটা তো ইন্ডিভিজুয়াল সমস্যা, মেয়ে পড়াতে পারে না, এটাতে কিছু করার নেই। প্রথমে আপনাকে হচ্ছে আপনার ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হবে চাপা মেরে ইমপ্রেশন ক্রিয়েট করবেন, সে চাপায় আপনার প্রতি অনুপ্রাণিত হবে, আপনার কাছে আসবে, আসার পরে আস্তে আস্তে সে জানুক আপনি আসলে কি পারেন না, এটা পরের ব্যাপার, কিন্তু চাপা মেরে ইমপ্রেশনটা আপনাকে ক্রিয়েট করে ফেলছেন। এখনও অনেকেই বুঝতে পারছে। আমি আজকে ইনফ্যাক্ট অনেক মানুষকে দেখলাম যারা বৃদ্ধ মহিলা বা অনেক বয়স্ক লোক এসেছেন, তারা আসলে বুঝতে শিখেছেন যে ফ্রিল্যান্সিং আসলে কি। এটা আসলে এক ধরনের প্রেস্টিজিয়াস প্রফেশন। আমার মনে হয় যে একটা সময় লোকজন খুঁজবে যে ফ্রিল্যান্সার ছেলেদেরকে মেয়েদের বিয়ে দেবো, কারণ ফ্রিল্যান্সার ঘরে থাকে আর বেশিরভাগ ছেলেমেয়েরা বাইরে থাকে। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে ফ্রিল্যান্সাররা যদি এই পজিশনিংটা করতে পারে যে আমরা ঘরে থাকি, বোর পাশেই থাকি, চা বানায় খাওয়াইতে পারবো, সে আমাকে চা বানায় খাওয়াইতে পারবে, এই পজিশনটা করতে পারলে আমাদের ফ্রিল্যান্সের কোনো সমস্যা নাই বিয়ে শাদী নেই। ইনফ্যাক্ট এখন যেটা করতে হবে আর কি, সেটা হচ্ছে যে বিয়ের 3 মাস আগে একটা চাকরিতে ঢুকতে হবে, আর তারপরে বলতে হবে যে ওই চাকরি চলতেছে, তারপরে ওইটা দিয়ে বিয়ে করে, তারপরে যেরকম আছি সেরকম, কারণ তখন তো বিয়ে করে ফেলছে, আর কি সমস্যা। আর মেয়ে পটানোর সময়, শ্বশুর বাড়ি দেখা করার সময় ততদিনের আর কি চাকরি দরকার। হ্যাঁ অবশ্যই, আমি আমার বরকে তো ফ্রিল্যান্সার হিসেবে পেয়ে বিয়ে করেছি, সুতরাং মেয়েরা করবে, কেন বিয়ে করবে না? এটা সময় মানে সব জবের মতোই দেখা হবে। এক্সপার্ট হয়ে আসতে হবে, প্রফেশনাল হয়ে আসতে হবে, এছাড়া কোনো মূল্য নেই। এক্সপার্ট ফ্রিল্যান্সাররা কখনো বসে থাকে না, তাদের কাজের অভাব হয় না। সেটি ইলিশ খুব দামি মাছ, এ নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু যখন চাহিদার তুলনায় অনেক বেশি ধরা পড়ে, একসাথে ধরা পড়ে, তখন সেগুলি কম দামে বিক্রি করতে হয়, অথবা সেগুলিকে পচাইতে হয়। অপশন আপনার হাতে, হয় কম দামে বিক্রি হন, নাহলে জিরাফ, তারা ওই আকাশেরটাও খেতে পারবে, নিচেরটাও খেতে পারবে। হরিণদের জন্য বেশ সমস্যাই হবে। তো নিজেদেরকে হরিণ প্রজাতিতে নিজেদেরকে সামিল না করে জিরাফ প্রজাতিতে নিয়ে যান, যাতে গাছের নিচেরটাও খেতে পারেন এবং উপরেরটাও খেতে পারেন। ধীরে ধীরে সেই চিন্তা করে আমাদের অতি প্রিয় জাকির ভাইকে পেয়েছি, প্রোগ্রামার। এখন জাকির ভাইয়ের কাছে আমাদের দুটো কোয়েশ্চেন। ফ্রিল্যান্সার সুপারস্টার হিসেবে আপনি আপনার ত্বক এত সুন্দর রাখেন কিভাবে? কারণ আমাদের রাত জাগা পড়ে, প্রচুর রাত জাগা পড়ে।